আজ আমরা পড়ব সবক নাম্বার 4। সবক নাম্বার 4-এ কি আছে? যুক্তাক্ষর। এর আগে আমরা সবক নাম্বার 3-এ পড়ে এসেছিলাম যুক্তাক্ষর। এখানেও সবক নাম্বার 4-এতে এখানেও সেই যুক্তাক্ষর রয়েছে। দেখেন, যুক্তাক্ষর অর্থাৎ একটা অক্ষর যখন দ্বিতীয় অক্ষরের সাথে যুক্ত হয়, মেশে, তখন কেমন ভাবে দেখায়, এটাকে কি বলা হয়? যুক্তাক্ষর। দেখেন, ত, জ, এই দুটো অক্ষর, এই অক্ষরের সাথে যখন অন্য কোনো অক্ষর যুক্ত হয় তখন কেমন ভাবে যুক্ত হয় দেখেন। ত এর সাথে প্রথমে ধরেন এই যে ত, ত হয়ে গেল। ত এর সাথে বা যুক্ত হচ্ছে দেখেন, বা। নিচে একটা নক্তা দিলে বা, তাহলে কি হলো? ত, বা। কি হলো? ত, বা। এই ত এর উপরে যদি আরো একটা নক্তা দিয়ে দিই, বলেন তো কি হবে? জ, বা। তাই না? দেখেন, বায়ের এই যে একটা নক্তা রয়েছে, এখানে ধরুন আমি দুটো নক্তা করে দেব। দিলে কি হয়ে যাবে এখানে? জ, ইয়া। কি হবে? জ, ইয়া। নিচে দুটো নক্তা কার? ইয়া। ইয়া ছাড়া নিচে দুটো নক্তা কারোর থাকে না। দেখেন, এই নক্তা দুটো আমি ধরেন এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পরে উপরে আরো একটা নক্তা দিয়ে দিলাম। হয়ে গেল কি? নুন। জ, নুন। তাই না? দুটো নক্তা করে দেন, দিলে কি হবে? জ, তা। শুধু নোক্তার পরিবর্তন। তারপরে দেখেন, এখানে উপরে আরো একটা নোক্তা করে দিলাম। হয়ে গেল জ, সা। হ্যাঁ, এইভাবে নিজেরা নোক্তার পরিবর্তন করে করে অক্ষরগুলোকে এটা কাকে চিনতে দেব? হবে। আসসালামু নিজের। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ক্লাস চলাকালীন সালাম করবেন না। দেখেন, তাহলে যখন যুক্তাক্ষর অন্য কোনো অক্ষরের সাথে যুক্ত হবে, একটা অক্ষর যেমন এখানে ত আর জ, যুক্তাক্ষরের সাথে যখন অন্য অক্ষরের সাথে যখন যুক্ত হয়, একসঙ্গে হয়, তখন কেমন দেখায় দেখুন। ত, বা। তারপরে দেখুন জ, ফা। তাই না? জর সাথে ফা যুক্ত হয়েছে, এই যে ফা, এই ফা এর সাথে জ যুক্ত হয়েছে প্রথমে। জ, ফা এর সাথে যুক্ত করেছে, তাহলে কি হয়েছে? জফা। তারপরে দেখেন, কফের সাথে ত যুক্ত হয়েছে। কফ, ত। এই যে কফ, এর আগে আমরা পড়েছিলাম এইরকম দুটো নোক্তা উপরে, মুখটা মোড়া। এটাকে কি বলে? কফ। কাফ নয়। অনেকে এখানে কফ আর কাফের পার্থক্যটা গুলিয়ে ফেলেন। এটাকে কি বলবো আমরা? কফ। আর কফের সাথে দেখেন ত যুক্ত করেছে, এই যে ত। তাহলে কি হলো? কফ, ত। তাই না? তারপরে দেখেন, হা, ত, আলিফ। হুম, দেখেন, হা, এই যে এইভাবে এনে ত দিয়েছে, তার সাথে আলিফ যুক্ত করেছে, তাই না? হা, ত, আলিফ। দেখেন, আলিফ আর লামের মধ্যে পার্থক্যটা দেখেন। আলিফ যখন যুক্ত হয়, দুটো তো এরকম সোজা থাকে, আলিফ আর লাম। লাম যায় এই দিকে আর আলিফ যায় এই দিকে। এটা হচ্ছে আলিফ আর লামের মধ্যে পার্থক্য। বুঝতে পারছেন? আলিফ তাহলে এই দিক থেকে যখন জুড়ে উপরে উঠবে তখন আলিফ, আর যখন এই দিক থেকে এসে এদিকে চলে যাবে তখন হবে লাম। আলিফ আর লামের মধ্যে তাহলে পার্থক্য আমরা বুঝে নিলাম। চলেন, এখানে দেখেন, হা, ত, আলিফ। এখানে হায়ের মতো দেখতে আরো দুটো অক্ষর আছে, তাই না? জিম আর খ। জিম
এখানে নিচে একটা নোক্তা দিলে হয়ে যাবে জিম, উপরে যদি একটা নোক্তা দিই হয়ে যাবে খ, তাই না? তাহলে খ, ত, আলিফ, এভাবে নিজেরা নোক্তার পরিবর্তন করে করে লিখবেন, খাতায় লিখবেন আবার মুছবেন, আবারও খাতায় লিখবেন আবারও মুছবেন। এইভাবে বারবার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অক্ষর কি চিনে যাবেন খুব তাড়াতাড়ি। তারপরে দেখেন বা, জ, নুন। দেখেন প্রথমে এইভাবে বা এসে, তারপরে এখান থেকে জ যুক্ত করেছে, করার পরে নুন লিখেছে, তাহলে বা, জ, নুন। আচ্ছা, বায়ের সাথে আরো একটা নোক্তা আপনি নিজে নিজেই বাড়িয়ে দেন, হয়ে যাবে কি ইয়া, জ, নুন, তাই না? আচ্ছা, বায়ের পুরো নোক্তা দুটোই কেটে দেন আপনি, দিয়ে এখানে উপরে একটা নোক্তা দিয়ে দেন, কি হবে নুন, জ, নুন। জয়ের নোক্তা কেটে দেন, দিলে কি হবে নুন, ত, নুন। নোক্তাটা কেটে দিলে ত হয়ে যাবে, তাই না? চলেন এইভাবে প্রত্যেকটা যখন আপনারা জুড়বেন, নিজেরাই জুড়বেন, প্লাস নোক্তার পরিবর্তন করে পরিবর্তন করে করে নিজেরাই যেমন বাচ্চারা খেলা করে ওই রকম আপনারা অক্ষরকে নিয়ে বারবার প্র্যাকটিস করবেন। একটা করে লিখবেন, তার মতো দেখতে করকম আসে সেগুলোকে বারবার লাগাবেন, নিজে নিজে পড়বেন, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা অক্ষরকে চিনে যাবেন। তারপরে দেখেন আইন, গইন। হ্যাঁ, আইন আর গইন যখন অন্য কোনো অক্ষরের সাথে যুক্ত হয়, কেমন কেমন রূপে, দেখেন একটু। এই যে বা, আইন, দাল, প্রথমে যে দিয়েছে বা, আইন, দাল, অর্থাৎ আইন কখনো কখনো এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটাকে আইন বলে, যুক্তাক্ষরের সাথে যখন আইন আসে এরকম দেখতে হয় আইন। তাহলে দেখেন বা, এই হচ্ছে বা, তারপরে এইভাবে এসে আইন, এটা কি কি বলবো আইন। এই যে লিখলাম মাঝখানে এটা কি কি বলবো আইন, বলেন প্রত্যেকে আইন। হ্যাঁ, তাহলে এই যে চিহ্নটা ভালো করে দেখে নেন, তাহলে আইন কখনো কখনো যুক্তাক্ষরের যখন যুক্তাক্ষরের সাথে যখন আহ যুক্ত হয় অন্য অক্ষরের সাথে, তখন আইন দেখতে এরকম হয়ে যায়। চলেন তাহলে আইনের উপরে আপনি নিজে নিজে একটা নোক্তা বাড়িয়ে দেন, দিলে কি হয়ে যাবে গইন, তাই না? বা, গইন, দাল। আচ্ছা, দালের উপরে আরো একটা নোক্তা দেন, কি হবে বলেন তো? বা, গইন, জাল, জাল হবে, তাই না? হুম, নিজে নিজে যখন নোক্তার পরিবর্তনগুলো আপনি করতে পারবেন, তখন দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা শিখতে পারবেন। দেখেন তারপরে এসে গইন, কাফ। আচ্ছা, গইনের নোক্তাটা আপনি নিজেই কেটে দেন, দিলে আইন, কাফ। হ্যাঁ, তারপরে দেখেন আইন, লাম। এখানে আইনের মতো দেখতে আরো একটা অক্ষর আসে, সেটা কি গইন। তাহলে উপরে নিজে নিজে একটা নোক্তা বাড়িয়ে দেন, দিলে কি হয়ে যাবে গইন, লাম। তারপরে দেখেন সদ, আইন, সদ। কাল আমি বুঝিয়েছিলাম সদ এইরকম হালকা এসে এইরকম হয়, কখনো কখনো সদ যুক্তাক্ষরের সাথে যখন যুক্ত হয় এইরকম হয়। আসলে সদ দেখতে কেমন হয়, এইরকম এসে এরকম নিচে একটা গোল মতো পেট মতো থাকে, তাই না? কিন্তু যখন যুক্তাক্ষরের সাথে আসে তখন এই পেটটা সমান হয়ে যায়, দেখতে পাচ্ছেন? এই যে দিয়েছে এখানে সদ, আইন, সদ আইনের সাথে যুক্ত করেছে, দেখেন সদ প্রথমে এইভাবে টানছে, সদ এইভাবে দিয়ে আইনের সাথে যুক্ত করে দিয়েছে, তাহলে কি হলো সদ, আইন।
আচ্ছা, সদের মতো দেখতে আরো একটা অক্ষর আছে, সেটা হলো কি জদ। একটা নোক্তা বাড়িয়ে দিলে কি হয়? জদ। তাহলে নিজেই একটা নোক্তা বাড়ান এখানে, বাড়ালে কি হলো? জদ আইন। আইনের মতো দেখতে আরো একটা অক্ষর আসে, শুধু একটা নোক্তার পরিবর্তন হয়, সেটা কি গইন। তাহলে এখানে আপনি আরো একটা নোক্তা বাড়িয়ে দেন, কি হলো? গইন। তাই না? হ্যাঁ, এইভাবে পড়বেন। তাহলে এখানে দেখেন, আরো একবার বলে দিই, আমার সাথে সাথে প্রত্যেকেই পড়বেন, কেউ বসে থাকবেন না। মিউট করা থাকবে, ওই দিক থেকে পড়বেন, তাহলেই কিছু পড়তে পারবেন। দেখেন, বা, আইন, দাল, গইন, কাফ, আইন, লাম, صاد عين। মাশাআল্লাহ। চলেন, কেউ লিখবেন না, স্ক্রিনে অনেক ভাই লিখছেন, মাঝে মাঝে এইভাবে লিখবেন না কেউ। দেখেন, কাফ, এই যে অক্ষরটা কি বলে? কাফ। দেখেন, কাফ কখনো কখনো কত রকমের কাফ আসে দেখেন। কখনো কখনো এইভাবে এসে এরকম নিচের দিকে নেমে যায়, এটাকে বলা হয় কাফ। কখনো কখনো আলিফের সাথে যখন যুক্ত হয় এরকম কাফ আলিফ হয়। আচ্ছা, একটা কাফ আলিফ এটা, আর একটা কাফ আলিফ এটা, দুরকম ভাবে দেখতে পাচ্ছেন এখানে কাফ। আবার কখনো কখনো কাফ লামের মতো এরকম এসে এর সাথে এইরকম থাকে। তাহলে এই তিন রকমের কাফ আমরা দেখতে পাচ্ছি। যুক্তাক্ষরে যখন কোন অক্ষরের সাথে কাফ যুক্ত হবে, তখন এরকম তিন রকমের কাফ আমরা দেখতে পাবো। বুঝতে পারছেন? এটাকে কফ বলছেন অনেকে পড়াশোনার সময়। এটাকে কফ বলবেন না, এটাকে কি বলবো? কাফ। এটাকে কাফ বলবো, আর উপরে এই যে মুখটা মোড়া দুটো নোক্তা আছে, এটাকে বলবো কফ। তাহলে কাফ আর কফের মধ্যে পার্থক্যটা এখানে বুঝতে হবে আমাদেরকে। এখন যেটা পড়ছি এটা হলো কাফ। হুম, দেখেন, কাফ প্রথমে বায়ের সাথে যুক্ত হয়েছে, দেখেন, কাফ, বা। আচ্ছা, বায়ের মতো দেখতে পাঁচটা অক্ষর আছে, কটা? পাঁচটা। তাহলে এখানে পাঁচটা অক্ষর আমাদেরকে যুক্ত করতে হবে। ধরুন, প্রথমে এটা বা আছে, নিচে আরো একটা নোক্তা বাড়িয়ে দিলে কি হবে? ইয়া। কি হবে? ইয়া। হ্যাঁ, দুটো নোক্তা কেটে দেন, দিয়ে উপরে একটা নোক্তা দিলে হবে নুন। উপরে দুটো নোক্তা দিলে হবে তা। উপরে তিনটে নোক্তা দিলে কি হবে? সা। হ্যাঁ, নিজে নিজে এই পরিবর্তনগুলো করতে শিখতে হবে, তাহলে অবশ্যই চিনতে পারবেন। দেখেন, তারপরে এসে জিম, সা, কাফ। জিম কেন? কারণ এর পেটে একটা নোক্তা। আর যখন জিম যখন অন্য অক্ষরের সাথে যুক্ত হয়, তখন আর এই জিমের এই পেটটা আর থাকে না, তখন সোজা এইভাবে টেনে দেয়। বুঝতে পারছেন? নোক্তা নোক্তার জায়গায় থাকে, নোক্তাটা নোক্তার জায়গায় থাকে, কিন্তু এই যে পেটটা কেটে সোজা এইভাবে জুড়ে দেয় অন্য অক্ষরের সাথে জোড়ার জন্য। তাহলে এখানে জিম, সা, কাফ, এটাকে সা কেন বলবো? কারণ সা এরকম নৌকো মতো আসে, উপরে তিনটে নক্তা থাকে। এখানে অনেক ভাই সা আর শিনের মধ্যে পার্থক্য মানে গুলিয়ে ফেলেন। শিনকে দেখেন, শিন কিন্তু এরকম প্রথমে দুটো দাঁত থাকবে, এরকম দুটো দাঁত থাকবে, তারপরে তিনটে নক্তা থাকবে, এটাকে আমরা বলবো শিন। আর যেখানে দাঁত থাকবে না, শুধু এরকম নৌকো মতো থাকবে আর উপরে তিনটে নক্তা থাকবে, এটাকে কি বলবো? সা। হ্যাঁ, সা। বলেন, সা। চলেন, তাহলে জিম, সা, কাফ, তারপরে দেখেন কাফ, আলিফ।
হুম। তারপরে দেখেন, ইয়া কাফ নুন। আপনাকে ইয়া, আমরা পড়ে এসেছিলাম এইরকম, তাই না? এইরকম দেখতে হয়, নিচে দুটো নোক্তা থাকে। আবার কখনো ইয়া এইরকম দেখতে থাকে, নিচে দুটো নোক্তা থাকে। এখানে আপনাকে ইয়া চেনার জন্য যুক্তাক্ষরে এসে কিন্তু এটা পরিবর্তন করে নিতে হবে, মাইন্ড সেটটা করে নিতে হবে যে ইয়া নিচে দুটো নোক্তা, ইয়া ছাড়া কোনো অক্ষরের নিচে দুটো নোক্তা থাকে না। কি বুঝলেন? তাহলে ইয়াকে চেনার জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে ইয়ার নিচে দুটো নোক্তা, দুটো নোক্তা নিচেই আছে মানে কি? ইয়া। চলেন, তাহলে ইয়া কাফ নুন বলেন। আলমগীর হোসেন ভাই বসে আছে। ইয়া কাফ নুন। মাশাআল্লাহ। তারপরে দেখেন, লাম। লাম, এখানে তিন আলিফ টান আছে লামের, তাই না? লাম। হ্যাঁ, লাম যখন অন্য কোনো অক্ষরের সাথে যুক্ত হয় তখন দেখেন লাম কত রকমের দেখতে হয়, একটু দেখেন। এখানে লাম যখন মিডিলে আসে তখন কেমন আসে, যখন শুরুতে আসে তখন কেমন আসে, আর যখন শেষে আসে তখন কেমন দেখতে লাগে দেখেন। বা, ইয়া, লাম। বায়ের একটা নক্তা, ইয়ার দুটো নক্তা। তাহলে বা, ইয়া, লাম। লাম মানে সর্বদা এই দিকে যাবে, কোন দিকে? এই দিকে থাকবে লাম। বুঝতে পারছেন? চলেন, তাহলে বা, ইয়া, লাম। এখানে তা, সা, লাম, মানে শেষে, এটা শেষের দিকে যখন লাম আসবে, লাম যুক্ত হবে যখন শেষে এসে তখন কেমন দেখতে হয় দেখেন, পুরো সেম যেরকম লাম থাকে ওরকমই দেখতে লাগবে। আপনারা দেখেই চিনতে পারবেন ইনশাল্লাহ। তারপরে দেখেন, লাম যখন প্রথমে আসবে তখন কেমন আসে দেখেন। প্রথমে লাম, বা, তারপরে দেখুন ফা। লাম, একটা নোক্তা নিচে দিলে বা, একটা নোক্তা উপরে এখানে দিলে ফা। তাহলে এই প্রথমে এটা কি আছে? লাম। কি আছে? লাম। লাম, বা, ফা। বা এখানে আরো একটা নোক্তা বাড়িয়ে দিলে কি হবে? লাম, ইয়া, ফা। লাম, ইয়া, ফা। চলেন, তাহলে এখন দেখবো লাম যখন মাঝখানে আসে তখন কেমন দেখতে হয়। লাম যখন মাঝখানে আসে তখন কেমন দেখতে হয় দেখেন। এই মাঝখানের লামটা অনেক ভাই গুলিয়ে ফেলেন। দেখেন, প্রথমে বা, তারপরে লাম। লাম হলো, এটা বা হলো, বা এর সাথে কি হলো? লাম। তারপরে ধরুন এখানে আমি নুন লিখছি, নুন লিখলাম। তাহলে কি হলো? বা, লাম, নুন। এখানে একটা প্রশ্ন আসে যে এখানে আমি কিভাবে চিনবো? আলিফ তো এই দিক থেকে গেলে আলিফ হয়, আর এদিক থেকে এসে এদিকে গেলে লাম হয়। তাহলে এখানে তো দু রকমই দেখাচ্ছে, কোনটা নেব? এখানে দেখতে হবে প্রথমে যে বা কোন পর্যন্ত শেষ হচ্ছে। মাঝখান থেকে এখান থেকে দেখেন বা কোন পর্যন্ত যাচ্ছে। তাহলে বা কে বাদ দিলে, আর এদিকে শেষে নুনকে বাদ দেন, নুনকে বাদ দিলে মাঝখানে লামটা কোন দিকে থাকছে? এইরকম এসে এইরকম, তাই না? হুম, এইভাবে চিনতে হবে, তাহলে গুলোবে না ইনশাল্লাহ। দেখেন, বা, লাম, নুন। চলেন আমার সাথে সাথে প্রত্যেকে পড়ে নেন। বা, ইয়া, লাম। তা, সা, লাম। লাম, বা, ফা। এখানে ফা কেন বললাম? কারণ এর মুখটা মোড়া আছে, আর ফা সবসময় মুখ মোড়া থাকে, এটা খেয়াল রাখতে হবে। বা, লাম, বা, ফা। তারপর দেখেন,
বা, লাম, নুন। চলেন, মাশাআল্লাহ। তারপরে দেখেন মিম। মিম যখন অন্য কোন অক্ষরের সাথে যুক্ত হয় তখন কেমন দেখতে হয় দেখেন। মিম। মিমকে 3 আলিফ টান দিতে হয়। তিন লেখা ছিল ওখানে, তাই না? তাই এখানে মিমকে 3 আলিফ টান দেবো আমরা। মিম। চলেন, দেখেন। মিম কখনো কখনো এইরকম এসে যখন শুরুতে থাকে এইভাবে গিয়ে যুক্ত হয়, আবার যখন শেষে থাকে এইরকম গিয়ে কখন এইরকম হয়ে যায়, আবার কখনো এরকম করে নিচের দিকে চলে যায় মিম। আবার কখনো কখনো মাঝখানে যখন থাকে, ধরুন এখানে বা লিখছেন, তারপরে এরকম থাকবে মিম, তারপরে দেখুন নীল নুন লিখছেন। কত রকমের মিম বুঝতে পারছেন তাহলে? মিমকে চেনার জন্য তাহলে মিমের কোনো নক্তা নেই, মিমের একটা এরকম, এই যে দেখেন মাঝখানে একটা ফাঁক মতো আছে না, এটা কি আমরা মিম ভাবে চিনবো। আর এইখানে একটা মিম আছে দেখেন, মাঝখানে, দেখতে পাচ্ছেন? এটাকেও মিম বলতে হবে। তাহলে মিম কয়েক রকমের আছে, এই যে একটা রকম মিম লিখলাম, এই যে একটা মিম লিখলাম, এই একটা মিম লিখলাম। এই মিমটার কিন্তু মুখটা ফাঁক মতো নেই, বুঝতে পারছেন? এই মিমটা এইরকম এসে এইরকম একটা ঢেউ খেলে যাবে, এটাকে বলবো মিম। তাহলে মিম কয়েক রকমের মিম আসে যখন যুক্তাক্ষরের সাথে মেশে। দেখেন এখানে দিয়েছে আপনার মিম, কাফ, সদ। মিম, কাফ, সদ। আচ্ছা, এখানে সদের মতো আরো একটা অক্ষর আছে, তাই না? একটা নোক্তা বাড়িয়ে দেন তো সয়দে, সদের হয়ে যাবে কি জদ, তাই না? হ্যাঁ। তারপরে দেখেন লাম, মিম, তা, মিম, ত, মিম, তা। চলেন। তারপর দেখেন হা আর তা। এখানে দিয়েছে হা আর তা। হা আর গোল তা দেখতে প্রায় একই রকম, শুধু নোক্তার পরিবর্তন। দেখেন তো, এই যে প্রথম যেটা আছে এটাকে বলি আমরা হা। কি বলি? হা। হা দু রকমের আছে, একটা ছোট হা, একটা বড় হা। এটা কি হা? ছোট হা। এটা ছোট হা। আর একটা হা আছে না, এরকম জিম হা খ হয়, এইরকম একটা হা, এটাকে বড় হা বলে। আর এখানে যে হাটা আমরা দেখছি এটাকে কি বলবো? ছোট হা। বড় হা আর ছোট হার মধ্যে একটা পার্থক্য আছে, যেটা আজকে বলবো ইনশাল্লাহ আপনাদের। দেখেন, বড় হা, এটা হালকা মতো আওয়াজটা হয় হা। হা বলেন সবাই, হা। হ্যাঁ। আর এখানে যে ছোট হাটা আমরা দেখছি, এই ছোট হার উচ্চারণটা গম্ভীর আওয়াজে হয়। হা। হা বলেন, হা। একটা গম্ভীর আওয়াজে হবে। চলেন। তাহলে এই ছোট হা আর গোল তা, একটা তা আমরা পড়েছিলাম, এইরকম দেখতে হয় না, এরকম নৌকোর মতো, এটাকে তা বলে, এটাকেও তা বলে, কারণ এর উপরে দুটো নক্তা, এর উপরে দুটো নক্তা। তাহলে আপনি যদি চিনে রাখেন যে উপরে দুটো নক্তা থাকলে একে আমরা বলবো তা, তাহলে অবশ্যই এখানে আপনি চিনতে পারবেন যে এটা তা। আর তায়ের উপরে দুটো নক্তা আছে, বাকি অন্য কোন অক্ষরের উপরে দুটো নক্তা নেই, শুধুমাত্র কফে আছে। কিন্তু কফের মুখটা মোড়া থাকে, তাই না? এখানে দেখুন তো মুখটা মোড়া নেই, কিন্তু উপরে দুটো নক্তা, তাহলে এটা আমরা কি কি চিনবো? তা। গোলতা, এটাকে বলা হয় গোলতা। চলেন, দেখেন হা আর গোলতার মধ্যে পার্থক্য। হায়ের কোনো নোক্তা নেই, গোলতার দুটো নোক্তা আছে। এখানে দেখেন যুক্তাক্ষরে গিয়ে
তা কত রকমের যুক্ত হয় দেখেন। বা, কখনো কখনো আবার তা এরকমও চলে আসে বা এর সাথে। বা হলো, তারপর হলো তা। আবার কখনো কখনো বা এর সাথে তা এইভাবে যুক্ত হয়, এরকম দাঁড়িয়ে উঠে গিয়ে এরকম মুখ গোল মতো হয়ে গিয়ে উপরে দুটো নোক্তা দিয়ে দেয়। বুঝতে পারছেন? দুটোই সব বা তা। আবার কখনো কখনো এইরকম এসে বা আসে, এইরকম একটা দাঁড়ি চলে যায়, গিয়ে উপরে দুটো নোক্তা দিয়ে দেয়। এটাকে বলা হবে তা। শেষে তা করকম আসে দেখেন, তিন রকমের শেষে তা আসে। অক্ষরের শেষে যখন আমরা কোনো শব্দ লেখা দেখবেন আপনারা, তাহলে তাকে চেনার জন্য আমাদের নোক্তাকে চিনতে হবে। নোক্তাকে, দুটো নোক্তা আছে, এটাকে তা। একটু লক্ষ্য রাখবেন, যদি মুখটা মোড়া থাকে সেখানে কফ হয়, আর যেখানে মুখ মোড়া নেই সেখানে চোখ বন্ধ করে আপনি তা বলবেন। কি বলবেন? তা। চলেন, তাহলে বায়ের সাথে যখন তা যুক্ত হচ্ছে দেখেন, বা, তা। হুম। তারপরে দেখেন, ইয়া, হা। এখানে কিন্তু নোক্তা নেই, দেখতে একই রকম, দুটো সব দেখতে একই রকম লাগছে, তাই না? কিন্তু তায়ের নোক্তা আছে, হায়ের কোনো নোক্তা নেই। সেম দেখতে আসবে দুটো, কিন্তু হায়ের কোনো নোক্তা থাকবে না, আর তায়ের গিয়ে দুটো নোক্তা থাকবে। এটা এখানে এটাই বোঝাচ্ছে, দুটোকে এখানে দিয়ে, যে যখন যুক্তাক্ষরের সাথে দেখতে একই রকমের আসবে, এরকম শেষে এরকম আসবে, দুটো সব দেখতে এরকম। তো দুটো সব দেখতে একই রকম, কিন্তু একজনের নোক্তা থাকবে, একজনের নোক্তা থাকবে না। তায়ের নোক্তা আছে, আর হায়ের কোনো নোক্তা নেই। দেখতে একই রকম হবে, কিন্তু নোক্তার পরিবর্তন হবে। চলেন, তাহলে ইয়া, হা। এটাকে ইয়া কেন বলবো? নিচে দুটো নোক্তা, উপরে দুটো নোক্তা থাকলে তা, নিচে দুটো নোক্তা থাকলে ইয়া। এটা মাথায় রাখতে হবে। উপরে দুটো নোক্তা থাকলে তা, নিচেই দুটো নোক্তা থাকলে ইয়া। তাহলে ইয়া, হা। তারপরে দেখেন, তা, হা। উপরে দুটো নোক্তা, অর্থাৎ এটাকে বলবো তা। আর এখানে কোনো নোক্তা নেই, মানে এটাকে কি বলবো? হা। তা, হা। চলেন, মাশাআল্লাহ। তারপরে দেখেন, হামজা। এটাকে কি বলবো? হামজা। হ্যাঁ, এখানে কোনো টান দেবেন না, হামজা। হুম। দেখেন, হামজা এটা এমন একটা অক্ষর, বেশিরভাগ অন্য অক্ষরের উপরে আসে, যখন যুক্তাক্ষরের সাথে মেশে তখন একটা অক্ষরের উপরে চলে আসে। আলিফ, অ আর ইয়া, এই তিনটে অক্ষরের উপরে হামজা আসে। যখন এই তিনটে অক্ষরের উপরে আপনি হামজাকে দেখবেন, এই যে ছোট মতো হামজা, তখন হামজাকে পড়বেন, আলিফকে আর পড়তে হবে না। এই অ এর উপরে যখন আপনি হামজা দেখবেন, তখন হামজাকে পড়বেন, অ কে আর পড়তে হবে না। ইয়ার উপরে যখন আপনি হামজা দেখবেন, তখন হামজাকে পড়বেন, ইয়াকে আর পড়তে হবে না। তাহলে এই তিনটে অক্ষরের উপরে আপনি হামজা দেখতে পাবেন। যখন হামজা যুক্তাক্ষরের সাথে মিশে আসবে, তখন কিন্তু হামজা সিম্পল ভাবে আসবে না। কখনো আলিফের উপরে আসবে, কখনো ওয়াও এর উপরে আসবে, আবার কখনো ইয়ার উপরে আসবে। কিন্তু যার উপরে আসবে তাকে পড়া যাবে না, হামজাকে পড়তে হবে। কাকে পড়তে হবে? হামজাকে। এটা মাথায় রাখবেন প্রত্যেকে। চলেন, মাশাআল্লাহ। তাহলে আরো একবার আমার সাথে সাথে প্রত্যেকেই পড়েন। দেখেন, ত, জ। চলেন, আমার সাথে একবার পড়ে নেন, তারপর আপনার প্রশ্ন নেব ইনশাল্লাহ। আমি আলমগীর ভাই কিছু বলতে যাচ্ছেন, অবশ্যই জেনে নেবো আমি। দেখেন, ত, বা।
জফা, কফ ত, হা ত আলিফ, বা জ নুন। তারপর দেখেন আইন, গইন, বা আইন দাল, গইন কাফ, আইন লাম, صاد عين। তারপরে দেখেন ফা, কফ, ফা ওয়াও, কফ লাম, লাম ফা, ফা কফ লাম। তারপরে দেখেন কাফ, কাফ বা, জিম সা কাফ, কাফ আলিফ, ইয়া কাফ নুন। তারপরে দেখেন লাম, বা ইয়া লাম, প্রত্যেকেই পড়েন। তা সালাম। আকবর আলী ভাই চুপচাপ বসে আছেন। লাম বা ফা, বা লাম নুন, মিম, মিম কাফ সদ, লাম মিম, তামিম, ত মিম তা। তারপরে দেখেন হা আর তা, বা তা, ইয়া হা, তা হা। তারপরে এখানে দেখেন হামজা, এগুলো সব হামজা। এখানে হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। এখানে হামজা উপরে রয়েছে, তাই আমরা প্রথমে হামজাকে পড়বো, তারপরে নিচে যেটা আসবে সেটাকে পড়বো। চলেন, আশা করি প্রত্যেকের এখানে ক্লিয়ার। চলেন, কোনো ভাই একটা প্রশ্ন করতে চাচ্ছেন, আলমগীর ভাই বলেন।